সবাই কি জয়েন করতেছে? আচ্ছা, যারা জয়েন করতেছে একটু বলো তো আমাকে শোনা যাচ্ছে কিনা? কথা কি শোনা যাচ্ছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? লাইট কম। আচ্ছা, আমি তাহলে এই দিক করে নিই। আচ্ছা, আমি কি ক্লাস শুরু করব নাকি আর একটু ওয়েট করব সবাই জয়েন করুক? আচ্ছা, সবাই মনে হয় জয়েন করতেছে। আমি সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শুরু করি। সবাই কি জয়েন করছে? আচ্ছা, সবাই মনে হয় মোটামুটি জয়েন করছে যারা ক্লাস করতে ইচ্ছুক। আমি ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি হচ্ছে প্রীতম কুমার দাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ থার্ড ইয়ারের শিক্ষার্থী। তো তোমরা তো সবাই মানে যারা আর কি ফার্স্ট পরীক্ষার্থী পরীক্ষা দিবা, তোমাদের তো পড়াশোনা সবারই অনেক ল্যাকিংস পড়ে গেছে। আমাদেরও পড়ছে, যেহেতু করোনা চলাকালীন আমাদের সবারই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তো পরীক্ষা তো ঠিক সময়ে হবে, তো তার জন্য তোমাদেরকে পড়তেও হবে। এখন আজকে আমাদের ক্লাস নেওয়ার টপিক যেহেতু স্টমাক, তো এটা হচ্ছে সফট পার্টের অ্যানাটমিতে। তো মানে ভাইবা দেওয়ার জন্য মূলত ভিসেরা দেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু আমাদের কাছে সেরকম এখন কোনো সুযোগ নাই, এজন্য আমরা এজন্য আমরা হচ্ছে আপাতত থিওরিটা ভালো করে পড়ে রাখি, যাতে পরবর্তীতে আমরা ভিসারটা দেখে যাতে আমরা ভাইবাটা একটু ভালো মতো দিতে পারি, এই আর কি। আরও অনেকে জয়েন করতেছে। আচ্ছা, যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এবার শুরু করব। তো আমরা হচ্ছে সকলেই বুঝতে পারতেছি যে করোনার জন্য আমাদের সবার পড়াশোনা অনেক বেশি ল্যাকিংস পড়ে গেছে। তো এই জন্য আমাদের হচ্ছে সবারই একটু গুরুত্ব নিয়ে এখন পড়াশোনা করতে হবে, কারণ তোমাদের প্রফের মনে হয় সম্ভাব্য সময় বলা হয়েছে জুলাই মাসে।
তো তাতে বেশি আর সময় না, এখন থেকে যদি তোমরা সিরিয়াসলি পড়াশোনা না করো তাহলে খুব একটা ভালো হবে না। তো শোনা যাচ্ছে না কথা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস শুরু করি। তো সবাইকে প্রথমে জানাচ্ছি হচ্ছে সাইনাস রিদম অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা হচ্ছে সবাই মানে পড়াশোনাতে অনেক পিছিয়ে গেছি, তো আমরা একটু চেষ্টা করব, মানে আমরা যারা সিনিয়র ভাইয়া আপুর আছে সবাই চেষ্টা করব তোমাদের যা যা সমস্যা সমাধান করার। তোমরা যদি যে কোনো সমস্যা থাকে আমাদের এখানে কমেন্টে জানাবা, বা পরবর্তীতে অন্য কিছু জানাতে সমস্যা হলে আমাদের গ্রুপে মেন্টররা আছে, তাদেরকে সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। তো আমরা আশা করি যে তোমাদের যে কোনো সমস্যায় আমরা হেল্প করতে পারবো। আর যদি কেউ মানে ভিডিওতে কোনো কিছু শুনতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, বা কোনো কিছু যদি মিস হয়ে যায় এটা হচ্ছে রেকর্ডেড থাকবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে সাইনাস মেডিকেল স্কুল, ইউটিউবে তোমরা দেখে নিতে পারবা। ওইখানে অনেক ভিসেরার ডেমো আছে, তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারবা। চলো আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমি প্রফ নিয়ে একটু কথা বলি। তো প্রফে তো আমরা জানি যে 3টা সাবজেক্ট থাকবে, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজি। তো সবগুলাই ইম্পর্টেন্ট সাবজেক্ট। তারপর অ্যানাটমিটা নিয়ে আমাদের সবার একটু ভয় বেশি থাকে, কারণ সিলেবাস অনেক বড়, কোথা থেকে পড়বো কোথায় শেষ করব কিছু বুঝতে পারি না। তারপরে এটা হচ্ছে আমাদের সবার প্রথম প্রফ দেওয়া, তো কোনো এক্সপিরিয়েন্সও থাকে না কীভাবে কী করতে হবে। তো এসব মিলিয়ে অনেক টেনশন। তো যাই হোক, তো তোমরা খুব একটা বেশি টেনশন করো না, কারণ আমাদের গ্রুপে বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন সময় তোমাদের সিনিয়র ভাই আপুরা যারা ক্লাস নিচ্ছে তারাও সব কিছু বলছে প্রফ সম্পর্কে। তো আমিও তোমাদের চেষ্টা করবো একটু ধারণা দেওয়ার। তো প্রফে হচ্ছে 2টা পার্টে পরীক্ষা হবে, অ্যানাটমিতে 2টা পার্টে পরীক্ষা হবে, ভাইবা আর হচ্ছে রিটেন। রিটেন পার্টে তো তোমরা সবাই জানো যে হার্ড পার্ট, রিটেন পার্টে হচ্ছে অ্যানাটমির প্রথম পত্র থাকবে এবং অ্যানাটমির দ্বিতীয় পত্র থাকবে। তো 2টা পত্রে 70 করে হচ্ছে 140 মার্কের রিটেন পরীক্ষা হবে, এমসিকিউ থাকবে 20 মার্ক করে 2টা পেপারের সাথে। আর গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি হচ্ছে ভাইবা, কারণ ভাইবাতে মার্কও অনেক বেশি থাকে। যেমন তোমাদের হার্ড পার্ট ভাইবা আছে, সফট পার্ট ভাইবা আছে, তো ভাইবাতে প্রায় 100 200 মার্ক থাকে। তো এই জন্য ভাইবাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। শোনা যাচ্ছে না? তো তো অ্যানাটমি হচ্ছে যেটা সফট পার্টের ভাইবা, ওটা হচ্ছে মূলত ভিসেরা নিয়েই কথাবার্তা হয়। কারণ হচ্ছে যে ভিসেরা ছাড়া আসলে অ্যানাটমি পড়াটা অসম্পূর্ণ থেকে যায়। ভিসেরা না দেখা তো মানে আমরা তো সবাই ভিসেরা দেখার অনেক সুযোগ পাইছি, যেহেতু তোমাদের ক্লাস হয় না, ভিসেরা দেখার সুযোগও তোমরা অনেকটা কম পাইছো। তো চেষ্টা করবা ইউটিউব থেকে বা বিভিন্ন বই থেকে, যেখান থেকে পারে অ্যাটলিস্ট থিওরিটিক্যালি জিনিসগুলো জানার। আর ক্লাসে গেলে যখন কলেজ খুলবে তোমরা তখন পরীক্ষার আগে দেখার আর একটু সুযোগ পাবা, সিনিয়র ভাই আপু বা টিচারদের হেল্প নিয়ে একটু দেখাই নেবে। আর আমরা চেষ্টা করব তোমাদের যাতে যে কোনো সমস্যার সমাধান করা যায়। তো ভিসেরাতে আমরা জানি যে হচ্ছে তোমাদের তো থোরাক্স মোটামুটি সবার সব কিছু পড়া শেষ। অ্যানাটমিতে হচ্ছে যে তোমরা দেখছো যে থোরাক্স আছে, অ্যাবডোমেন আছে, সুপ্রেক্স আছে, ইনফ্লেক্স আছে, ব্রেড নেক আর হেড নেক আইবাল আছে। তো অ্যানাটমিতে যে ভিসেরাগুলো থাকে সেটা মূলত হচ্ছে থোরাক্সের 3টা ভিসেরা আছে, হার্ট, লাং, ডায়াফ্রাম। এখান থেকে একটা ভিসেরা উঠাইতে হয়। এরপর অ্যাবডোমিনের ভিসেরা আছে, অ্যাবডোমিনে যে জিআইটি সিস্টেমটা আছে ওখান থেকে থাকে হচ্ছে যে স্টমাক আছে, লিভার আছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন আছে, এগুলো থেকে উঠাইতে হয়। ডিওডেনাম আছে, প্যানক্রিয়াস, স্প্লেন, এগুলো থেকে একটা উঠাইতে হয়। আর এদিকে ইউরোজেনিটাল সিস্টেম, যেখানে কিডনি আছে, মেল জেনিটাল অর্গান, ফিমেল জেনিটাল অর্গান, এগুলো থেকে একটা উঠাইতে হয়। আর ব্রেন থেকে কিছু একটা ফিচার উঠাইতে হয়, হেড নেক থেকে। তো মোটে কার্ডে তোমরা যখন ভাইবা দিতে যাবা সফট পার্টে বা হার্ড পার্টে যেখানে যাও, তোমরা দেখবা যে তোমাদের প্রত্যেকটা ভাইবার আগে একটা করে হচ্ছে কার্ড উঠাইতে হবে। তো ওই কার্ডে দেখবা যে ভিসেরার কিছু ভিসেরার নাম থাকে, 5টা ভিসেরা থাকে মূলত। তো তোমাদের ওর মধ্যে 3টা উঠাইতে দেয় আর কি। তো ভিসেরার বিষয়টা, ভিসেরাতে 60 মার্ক থাকে, তো এই বিষয়টা বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই। তো হচ্ছে যে ভিসেরা একটা ভিসেরা উঠাই, প্রথমে তোমাকে অ্যানাটমিক্যাল পজিশনটা বলতে হয়। এরপরে ভিসেরার সাথে রিলেটেড মানে প্রথমে ভিসেরাটা আইডেন্টিফাই করতে হবে। স্যার তোমাকে হয়তো বলতে পারে যে স্টমাকটা উঠাও, তো তোমাকে স্টমাকটা আগে জানতে হবে কীরকম স্টমাকটা হয়, দেখে যাতে তুমি চিনতে পারো সেটা উঠাইতে হবে। এরপর উঠানোর সঙ্গে সঙ্গে তোমাকে অ্যানাটমিক্যাল পয়েন্টস, পজিশন এগুলো বলতে হবে। এরপরে কার্ডে থাকে হচ্ছে ভিসেরাল রিলেশন, মানে স্টমাকের সাথে অন্যান্য কী কী ভিসেরা রিলেশনে আছে,
বা এটা কি পেরিটোনিয়ালের সাথে কী ধরনের রিলেশন, এই জিনিসগুলো। এছাড়া এরপরে হচ্ছে ব্লাড সাপ্লাই থাকে, নার্ভ সাপ্লাই থাকে, ভেনাস ড্রেনেজ থাকে, লিম্ফেটিক ড্রেনেজ থাকে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার থাকে, আর ক্লিনিক্যাল কিছু ইম্পর্টেন্স থাকে। তো প্রথমে আমরা স্টমাক দিয়ে শুরু করি। তো স্টমাক তো তোমরা মনে হয় সবাই কম বেশি দেখছো ছবিতে। তো আমি তোমাদের জন্য একটা ফিগার আঁকায় নিয়ে আসছি, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি হচ্ছে দাঁড়াও, আমার ব্যাক ক্যামেরা তো আমি তোমাদের দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা অন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমার কাছে তো বই নাই, আমি সেজন্য হচ্ছে বই নিয়ে আসতে পারিনি। তো আমি একটা স্টমাকের ফিগার আঁকায় নিয়ে আসছি। তোমরা একটু দেখো যে বোঝা যাচ্ছে কিনা। যদিও আমি খুব একটা ভালো একটা ড্রয়িং পারি না, তো আমি যতটুকু পারছি আঁকায় নিয়ে আসছি। তোমরা একটু দেখো বোঝা যাচ্ছে কিনা। তো এই স্টমাকটা দেখতে অনেকটা এরকমই হয়। তো তোমাকে স্টমাকটা হাতে ধরতে হবে, ধরে এর অ্যানাটমিক্যাল পজিশন, পয়েন্টস যেগুলো আছে এইগুলো বলতে হবে। তো অ্যানাটমিক্যাল পজিশন, আচ্ছা আমি ফ্রন্ট ক্যামেরা অন করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ধরো এটাকেই আমরা স্টমাক ধরলাম, দেখা যাচ্ছে। তো ধরো এটা তো কাগজ, এখানে তো আর ওভাবে বোঝা সম্ভব না। তো আমি দেখাই। তো এটা হচ্ছে ধরো আমরা স্টমাকে একটা মডেল। তো এটাকে আমরা কীভাবে বলবো, প্রথমেই ধরে আমরা অ্যানাটমিক্যাল পজিশন বলবো। অ্যানাটমিক্যাল পজিশনে কী বলবো, যে দিস ইজ দ্য ভিসের অফ স্টমাক উইথ পেরিটোনিয়াম। কারণ এখানে পেরিটোনিয়ামের কিছু ফোর থাকে। এই পাশে হচ্ছে গ্রেটার কার্ভেচার বরাবর গ্রেটারোমেন্টাম থাকে, লেজার কার্ভেচার বরাবর লেজারোমেন্টাম থাকে। তো পেরিটোনিয়াম যদি না থাকে তোমার সেক্ষেত্রে বলার দরকার নেই। যদি তোমার ভিসেরাতে পেরিটোনিয়াম লাগানো থাকে তুমি সেক্ষেত্রে বলবে দিস ইজ দ্য ভিসের অফ স্টমাক উইথ গ্রেটারোমেন্টাম অ্যান্ড লেজারোমেন্টাম। এরপরে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনে প্রথমে বলবো যে দ্য কার্ডিয়াক অরিফিস ইজ লোকেটেড 2.5 সেন্টিমিটার লেফট টু দ্য হচ্ছে যে মিড কার্টিকুলার প্লেন। তোমরা চেনো? শোনা যাচ্ছে না কথা? হ্যালো? তোমরা হিস্টোরিটাও তো আমি এখানে ধরে দেখাতে পারতেছি না। আচ্ছা ধরো আমরা একটা মডেল এভাবে ধরলাম, আমরা স্টমাকের একটা। তো আমরা এটাতে যা যা অ্যানাটমিক্যাল পজিশন বলবো, প্রথমে হচ্ছে কার্ডিয়াক অরিফিস বলবো। যে কার্ডিয়াক অরিফিস ইজ সিচুয়েটেড 2.5 সেন্টিমিটার লেফট ফ্রম দ্য মিডিয়াল প্লেন। মিডিয়ান প্লেন আর মিডিয়াল এই দুটার কথার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আচ্ছা আমি জোরে বলতেছি, সমস্যা নেই। মিডিয়াল প্লেন আর হচ্ছে যে মিডিয়ান আর মিডিয়াল এই দুটো কথার মধ্যে একটু পার্থক্য আছে। এটা তোমরা বলার সময় বা লেখার সময় অবশ্যই খেয়াল রাখবা সবসময়। তো যে কার্ডিয়াক অরিফিসটা আমরা বললাম সেটা হচ্ছে 7th ইন্টারকোস্টাল স্পেস, যেটা ওইখানে কার্টিলেজের নিচে থাকবে। আর হচ্ছে যেটা পাইলোরিক স্প্রিংটা, আচ্ছা আমি জোরে বলতেছি, সমস্যা নেই। আচ্ছা এরপরে যেটা হচ্ছে পাইলোরিক অরিফিসটা হচ্ছে 1.25 সেন্টিমিটার রাইট ফ্রম দ্য হচ্ছে মিডিয়াল প্লেন। এবং এটা কোথায় থাকবে, যে লাম্বার 1 ভার্টিব্রাসে ওর লোয়ার বর্ডার বরাবর থাকবে। এরপরে হচ্ছে যে গ্রেটার কার্ভেচারের কথা। গ্রেটার কার্ভেচারটা কি? গ্রেটার কার্ভেচারটা হচ্ছে বাইরের দিকে কনভেক্স থাকবে। ইট ইজ কনভেক্স ইন দ্য লেফট অ্যান্ড লাইস অ্যান্টিরিয়র ইনফিরিয়রলি, মানে এটা ওপর দিক থেকে, অ্যান্টিরিয়রলি বলতে ওপর দিক থেকে নিচের দিকে আসবে। এবং হচ্ছে এক্সটেন্ডিং ফ্রম কার্ডিয়াক অরিফিস টু পাইলোরিক অরিফিস, মানে কার্ডিয়াক অরিফিস থেকে পাইলোরিক অরিফিস পর্যন্ত এটা এক্সটেন্ডেড থাকবে। এরপর আসতেছে আমাদের পার্ট। তো পার্ট আমি তোমাদের ছবি দেখে এটা একটা হচ্ছে স্টমাক। তো স্টমাকের হচ্ছে 3টা পার্ট থাকে। তো পার্ট বলতে হচ্ছে কী কী ডিভিশন করা যায় সেটা। তো এই যে এই অংশটুকুকে বলা হচ্ছে, যে উপরের দিকে যে উঁচু অংশটা দেখা যাচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস। এরপরে বড় অংশটুকুকে বলা হয় হচ্ছে বডি। আর এই বডির যেখানে হচ্ছে লেজার কার্ভেচারের সবচেয়ে নিচু জায়গা, যেটা এখান থেকে শুরু করে স্মল ইন্টেস্টাইনের আগ পর্যন্ত জায়গাটাকে বলা হয় হচ্ছে যে পাইলোরাস। তো এই পাইলোরাসকে আবার হচ্ছে 2টা ভাগে ভাগ করা যায়। তো এই পাইলোরাস, এই যে সবচেয়ে যে লেজার কার্ভেচার বরাবর সবচেয়ে যে নিচু জায়গাটুকু, এখান থেকে শুরু করে এই পাশে হচ্ছে সালকাস ইন্টারমিডিয়াস থাকে, এই পর্যন্ত আমরা হচ্ছে 2টা লাইন টানি, 2টা অবলিক লাইন টান আমরা এই পাইলোরাসকে 2টা ভাগে ভাগ করতে পারি। প্রথমের দিকে যে এই অংশটুকু দেখা যাচ্ছে, মানে স্টমাকের সবচেয়ে কাছে যে অংশটুকু, এটাকে বলা হয় হচ্ছে যে পাইলোরিক অ্যান্ট্রাম। আর এই পাশে যে ক্যানেলের মতো অংশ দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে যে পাইলোরিক ক্যানেল।
আর এরপরে বলতে হবে এর হচ্ছে কার্ভেচার কয়টা, তো আমরা জানলাম যে কি গ্রেটার কার্ভেচার, লেজার কার্ভেচার। এরপরে হচ্ছে অরিফিস দুইটা কি, এই যে কার্ডিয়াক অরিফিস, পাইলোরিক অরিফিস। এরপরে হচ্ছে এর সারফেস, সারফেস হচ্ছে দুইটা সারফেস, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস সামনের দিকে থাকে, আর পিছনের দিকে থাকবে হচ্ছে যে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। এই এরপরে হচ্ছে এরপরে আমরা হচ্ছে পড়বো হচ্ছে স্টমাকের হচ্ছে যে ব্লাড সাপ্লাই। তো আমরা যে কোনো ভিসারের ক্ষেত্রে ব্লাড সাপ্লাইটা অনেক ইম্পর্টেন্ট, তো স্টমাকের ক্ষেত্রেও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো আমার কাছে যেহেতু ছবি আমি আঁকায় নিয়ে এসেছি, আমি তোমাদের ছবি দিয়েই দেখাই। দেখো এই যে এটা হচ্ছে স্টমাকের ব্লাড সাপ্লাইটা দেখতে যে অনেকটা এরকম টাইপের হবে। তো হচ্ছে ছবি কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, আমরা তো এমনিতে জানি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার হচ্ছে মেইনলি তিনটা ব্রাঞ্চ থাকে, তার মধ্যে একটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। তো এই যে সিলিয়াক ট্রাঙ্ক থেকে হচ্ছে যে তিনটা ব্রাঞ্চ আসবে, যেই তিনটা ব্রাঞ্চ স্টমাকে সাপ্লাই দেবে। তো সিলিয়াক ট্রাঙ্ক থেকে যে স্টমাকের ব্লাড সাপ্লাই যে মেইন আর্টারি সেটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। স্প্লেনিক আর্টারিটা একটু টর্সুয়াস হয়, মানে টর্সুয়াস মানে হচ্ছে আঁকা বাঁকা টাইপের, মানে হচ্ছে ভাঁজযুক্ত। তো এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে এইদিকে দেখো যে স্প্লেনিক আর্টারিটা পিছন দিক দিয়ে চলে যাচ্ছে, স্টমাকের পিছন দিক দিয়ে, স্টমাকের পিছন দিক দিয়ে চলে এসে এটা এই স্টমাকের পুরো পোস্টিরিয়র সারফেস এবং এই গ্রেটার কার্ভেচার বরাবর এটা কিছু ব্রাঞ্চ দেয়, যেটাগুলোকে বলা হয় শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। তো এই শর্ট গ্যাস্ট্রিক আর্টারি আর এই পাশে হচ্ছে স্প্লেনিক আর্টারি আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে যে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি। তো এই দুইটা মিলে হচ্ছে গ্রেটার কার্ভেচার বরাবর সাপ্লাই দেবে। আর লেজার কার্ভেচার বরাবর সাপ্লাই দেবে হচ্ছে যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। দেখো সিলিয়াক ট্রাঙ্ক থেকে আরেকটা ব্রাঞ্চ আসছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা ওপরের দিকে উঠছে। তো এইটা হচ্ছে যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি ওপর দিকে উঠে দেখো এইভাবে ঘুরে আসছে, এখানে এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আর সিলিয়াক ট্রাঙ্কের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে যে কমন হেপাটিক আর্টারি। তো এই কমন হেপাটিক আর্টারি হচ্ছে দেখো যে তিনটা ব্রাঞ্চ থাকে। কমন হেপাটিক আর্টারি এই যে এটার হচ্ছে তিনটা ব্রাঞ্চ থাকে। কী কী? একটা হচ্ছে যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, একটা হচ্ছে যে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, আর একটা হচ্ছে হেপাটিক আর্টারি। তো এই যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি এটা আর এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি মিলে সাপ্লাই দেয় হচ্ছে লেজার কার্ভেচার বরাবর। এরপরে হচ্ছে এই পাশে দেখো এই যে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ আসছে, সেটা হচ্ছে কি যে রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, এটা আবার এই পাশে এই নিচের অংশটুকুতে সাপ্লাই দিচ্ছে। তো পরীক্ষায় তোমাদের যেভাবে বলতে হবে যে গ্রেটার কার্ভেচার বরাবর ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে মূলত শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ হচ্ছে যে splenic artery, which is again a branch of celiac trunk, and supplied by left gastroepiploic artery, which is a branch of splenic artery, and হচ্ছে যে রাইট গ্যাস্ট্রিক এপিপ্লয়িক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক এপিপ্লয়িক আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ হচ্ছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, অ্যান্ড ইটস এগেইন এ ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি। আর হচ্ছে লেজার কার্ভেচার বরাবর সাপ্লাই দেয় লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড রাইট গ্যাস্ট্রিক আর্টারি। এরপরে আমরা হচ্ছে আচ্ছা আস্তে শোনা যাচ্ছে, আমি একটু জোরে বলতেছি, সমস্যা নেই। তো এরপরে আমরা পড়বো হচ্ছে স্টমাকের লিম্ফেটিক ড্রেনেজ। স্টমাকের লিম্ফেটিক ড্রেনেজটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যে স্টমাকের লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে এর যে কার্সিনোমাটা বা ক্যান্সার যেটা সেটা ছড়ায় যাইতে পারে, এই জন্য হচ্ছে এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তো তোমরা হয়তো সুপ্রেক্সে পড়ছো যে ব্রেস্টের কার্সিনোমা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে ছড়ায়, সেক্ষেত্রে এরকম স্টমাকেরটাও লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে ছড়া যাচ্ছে। তো ওই স্টমাকের লিম্ফেটিক ড্রেনেজে দেখা যায় যে হচ্ছে যে ওই যে কার্ডিয়াক অরিফিস আছে ওইখান থেকে একটা হরাইজন্টাল লাইন টানা হবে। ওই হরাইজন্টাল লাইনের এই পাশে, মানে লাইন থেকে যে লেফট সাইডে থাকবে যে বড় অংশ, ওই অংশেরগুলো যাবে হচ্ছে ওপরের দিকে, মানে যে অংশগুলো হচ্ছে কার্ডিয়াক অরিফিসের কাছাকাছি ওই অংশগুলো যাবে হচ্ছে প্যারাকার্ডিয়াক লিম্ফ নোডে, আর যে অংশগুলো হচ্ছে নিচের দিকে ওইগুলো যাবে হচ্ছে প্যানক্রিয়াটো স্প্লেনিক লিম্ফ নোডে। আর এই পাশে যেটা হচ্ছে এই তুমি যে হরাইজন্টাল লাইন টানা ওই লাইন থেকে যেটুকু অংশ রাইট সাইডে আছে ওইটুকু ওপরের দিকে যাবে হচ্ছে যে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড। আর নিচের দিকে যে পাইলোরাস আছে, পাইলোরাস থেকে তিনটা জায়গায় হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ হয়, একটা হচ্ছে যে হেপাটিক লিম্ফ নোড, একটা পাইলোরিক লিম্ফ নোড, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোএপিপ্লয়িক লিম্ফ নোড। তো আমি তোমাদের একটু ছবিটা দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
এই যে দেখো, এটা হচ্ছে কার্ডিয়াক অরিফিস। তো কার্ডিয়াক অরিফিস থেকে আমরা একটা হরাইজন্টাল লাইন টানলাম। এই হরাইজন্টাল লাইনের এই পাশে লেফট সাইডে দেখো যে বড় অংশটুকু, উপরের দিকে যে অংশটুকু কার্ডিয়াক অরিফিসের কাছাকাছি থাকবে, ওই অংশটুকু থেকে লিম্ফেটিক ড্রেনেজ হবে হচ্ছে প্যারাকার্ডিয়াক লিম্ফ নোডে। এরপরে হচ্ছে যে এই বড় অংশটুকু যেটা এখান থেকে লিম্ফেটিক ড্রেনেজ হবে প্যানক্রিয়াটিক ও স্প্লিনিক লিম্ফ নোডে। আর আর এই পাশে হচ্ছে যে এই হরাইজন্টাল লাইনের এই রাইট সাইডে যে অংশটুকু, এখানের যে লিম্ফেটিক ড্রেনেজগুলো, এগুলো দেখো এই পাশে হচ্ছে যে ওপরের দিকে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড আছে। এখানে ওপরের দিকে আমরা যেমন ব্লাড সাপ্লাই দেখছিলাম যে এখানে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি ছিল, এরকম এখানে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড আছে। এরপরে নিচের দিকে হচ্ছে হেপাটিক লিম্ফ নোড, তার নিচে হচ্ছে পাইলোরিক লিম্ফ। তো এই যে পাইলোরাস অংশটুকু, এই অংশটুকুতে হচ্ছে যে লিম্ফেটিক ড্রেনেজ, এটা তিনটা জায়গায় যাবে। একটা যাবে হচ্ছে যে এই যে নিচের দিকে দেখো পাইলোরা লিম্ফ নোডে, এখানে যাবে হচ্ছে যে হেপাটিক লিম্ফ নোডে। এরপর এখান থেকে যাবে হচ্ছে কিছু অংশ লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডে। এরপরে হচ্ছে স্টমাকের ভিসেরাল রিলেশন। তো ভিসেরাল রিলেশনে আমরা একটা কথা জানি যে স্টমাক পেট। তো স্টমাকটা হচ্ছে স্টমাকের পিছনে কিছু ভিসেরা থাকে, যেগুলো আর কি স্টমাকের সাপোর্ট হিসেবে থাকে। তো সেগুলো স্টমাক বেড হিসেবে কাজ করা হয়। বেডের উপর যেমন আমরা শুয়ে থাকি, স্টমাক বেড। তো এই স্টমাক বেডে যে স্ট্রাকচারগুলো, এটা রিটেনের জন্য তোমাদের খুব বেশি আসে, এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। তো স্টমাক বেডে যে স্ট্রাকচারগুলো থাকে সেটা হচ্ছে যে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। তো তোমরা তো জানো যে ডায়াফ্রামে দুইটা ক্রাস থাকে। তো লেফট সাইডের যে ক্রাসটা, এটার উপরে হচ্ছে স্টমাকটা থাকে। এরপরে হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে। তারপরে সুপ্রারেনাল গ্ল্যান্ডের নিচে কী থাকবে? অবশ্যই লেফট কিডনি থাকবে, অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি। এরপরে থাকে স্প্লিনিক আর্টারি পিছনের দিকে। আমরা একটু আগে ব্লাড সাপ্লাই বললাম যে পিছনের দিকে স্প্লিনিক আর্টারি দিয়ে সাপ্লাই দেয়। তো এই স্প্লিনিক আর্টারিটা এর নিচে থাকবে। এরপরে থাকবে হচ্ছে যে প্যানক্রিয়াস থাকবে। প্যানক্রিয়াসের কোন সারফেস থাকবে? অ্যান্টিরিয়র সারফেস থাকবে। দেখবা যে কিডনিরও অ্যান্টিরিয়র সারফেস, প্যানক্রিয়াসের অ্যান্টিরিয়র সারফেস। কারণ কি? এই কিডনি প্যানক্রিয়াস এগুলো পিছনের দিকে থাকতেছে। এরপরে থাকবে হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। তো তোমরা মেসোকোলন তো চেনো, মানে কোলনের যে অংশটুকু হচ্ছে, মানে মেসোকোলন বলতে তো বোঝো তোমরা, মানে ট্রান্সভার্স কোলনের যে অংশটুকুতে হচ্ছে এই পেরিটোনিয়াম ফোল্ড লাগানো থাকে, ওই অংশটুকুকে হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন বলে। এরপর থাকবে হচ্ছে লেফট কোলিক ফ্লেক্সর, আর থাকবে গ্যাস্ট্রিক সারফেস অফ দ্য স্প্লিন। এইগুলো স্ট্রাকচার মিলে স্টমাক বেড গঠন করে। এরপরে আমরা পড়ব হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দ্য স্টমাক। তো স্টমাকের নার্ভ সাপ্লাই আমরা দুই ধরনের নার্ভ পাই। একটা হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। তো সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই আসে কোথা থেকে? যে থোরাসিক 5 থেকে থোরাসিক 12 নার্ভ, এই দিয়ে হচ্ছে যে এটার মাধ্যমে স্টমাকে পুরো নার্ভ সাপ্লাইটা, যে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই, এটা আসবে। তো সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা হচ্ছে পেইন সেন্সিটিভ হয়। আর প্যারাসিম্প্যাথেটিক যেটা, সেটা হচ্ছে হাঙ্গার বা তোমার হচ্ছে যে ক্ষুধা লাগা, ভমিটিং, এগুলাকে হচ্ছে কন্ট্রোল করে। তো নার্ভাস সিস্টেমের এই কাজগুলো একটু জানতে হবে যে সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমের ফাংশন কী। সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমগুলো হচ্ছে যে ভ্যাসোকনস্ট্রিক্টর টু দ্য ভেসেলস, মানে যে ব্লাড সাপ্লাই পড়লাম আমরা, বা যে ভেনাস ড্রেনেজগুলো পড়বো একটু পরে, তো সেগুলো হচ্ছে কন্ট্রোল হবে সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের মাধ্যমে। এরপরে হচ্ছে ইট ইজ ইনহিবিটরি টু গ্যাস্ট্রিক মাসেল। গ্যাস্ট্রিক মাসেলের কাজ কী? যে গ্যাস্ট্রিক এমপ্টিংয়ে হেল্প করবে। গ্যাস্ট্রিক মাসেলগুলো কন্ট্রাকশন হবে। তো গ্যাস্ট্রিক মাসেলে যদি কন্ট্রাকশন হয়, তাহলে কি হবে? যে ওই যে আমরা যে ডাইজেস্টিভ যে ডাইজেশনটা হচ্ছে আর কি, ডাইজেস্টিভ যে পার্টিকেলসগুলো, ওইগুলো হচ্ছে যে পাইলোরাসের মাধ্যমে পাইলোরিক অ্যান্টারাম হয়ে ডিওডেনামে চলে আসবে। তো এটাকে ইনহিবিট করতেছে অ্যান্ড হচ্ছে মোটর টু গ্যাস পাইলোরাস অ্যান্ড হচ্ছে কার্ডিয়াক অরিফিস। তো অরিফিস মানে এই ইনহিবিশন, এটা কি করবে? যে মোটর মানে কি? যে ওই স্প্রিংটারকে শক্তিশালী করতেছে। তো স্প্রিংটারটা যদি শক্তিশালী হয়, তাহলে ওই দিক দিয়ে আর খাবার যাইতে পারবে না। এজন্য হচ্ছে এটাকে মোটর বলা হয়েছে। আর এটা পেইন সেন্সেশনের জন্য কাজ করে। এরপরে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক যে কোনো ভিসারের ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হয় হচ্ছে ভেগাস নার্ভ দিয়ে। তো প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আমরা পড়বো হচ্ছে যে এই ভেগাস নার্ভে বা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইয়ের কী কী কাজ আছে। তো সিক্রেটিভ মোটর টু গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক বা ভেগাস নার্ভ যেটা, এটা হচ্ছে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কী কী সাপ্লাই, মানে কী কী সিক্রেশন হবে, যে গ্যাস্ট্রিক বিভিন্ন গ্ল্যান্ড আছে আমরা তো পড়ছি, সেই গ্ল্যান্ডগুলোর থেকে যে সিক্রেশনটা হবে সেটা মূলত ভেগাস নার্ভের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এরপরে হচ্ছে মোটর টু গ্যাস্ট্রিক মাস্কুলেটর।
মানে গ্যাস্ট্রিক মাস্কুলেটর মানে হচ্ছে গ্যাস্ট্রিক মাসেল। তো গ্যাস্ট্রিক মাসেলগুলাকে হচ্ছে শক্তিশালী করবে, মানে গ্যাস্ট্রিক মাসেলগুলাকে অ্যাকশন করতে হেল্প করবে। তো গ্যাস্ট্রিক মাসেলের অ্যাকশন হইলে কি হবে, তাহলে হচ্ছে গ্যাস স্টমাকটা হচ্ছে যে তখন খাদ্যগুলোকে পাম্প করবে, পাম্প করে সেটা হচ্ছে ডিওডোনামের দিকে চলে আসবে। এজন্য তাহলে ডিওডোনামে আসতে হলে কি হইতে হবে, রিল্যাক্স দ্য স্প্রিংটা। তো এই ভেগাস নার্ভ আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রিল্যাক্স দ্য পাইলোরিক স্প্রিংটা। এরপর হচ্ছে কনভে দ্য সেন্সেশন অফ ভমিটিং অ্যান্ড হাঙ্গার, মানে আমাদের যে ক্ষুধা এবং ভমিটিংয়ের যে সেন্সেশন, এটাও হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইয়ের মাধ্যমে কন্ট্রোল হবে। এরপর হচ্ছে যে ভেনাস ড্রেনেজ। তো ভেনাস ড্রেনেজে স্টমাকের ভেনাস ড্রেনেজ হচ্ছে যে 5টা ভেইন থাকে। একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেইন, লেফট গ্যাস্ট্রিক ভেইন, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইন, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড ভেইন আর শর্ট গ্যাস্ট্রিক ভেইন। তো এর ভেনাস ড্রেনেজ আর আর্টারি সাপ্লাই পুরোটাই একরকম, শুধু আর্টারি সাপ্লাই একটা আর্টারি বেশি ছিল, সেটা হচ্ছে পোস্টিরিয়র গ্যাস্ট্রিক আর্টারি, যেটা এখানে নেই, বাকি 5টা একদম সেম প্রায়। এরপরে আসতেছি আমরা হচ্ছে স্টমাকের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। তো আমরা যে কোনো ভিসেরার ক্ষেত্রে কি জানি যে ভিসেরার হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। প্লাস তোমরা যখন ভাইবা দিতে যাবা তখন দেখবা হার্ট পার্টে লাকি স্লাইড থাকে, ওইখানে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো থাকে অনেক বেশি। তো তোমরা যখন পড়বা তখন দেখবা যে জিআইটিতে যেগুলো স্ট্রাকচার আছে সবগুলোতেই 4টা কোড থাকে। হিস্টোলজিক্যালি যদি সেকশন করে তাহলে 4টা কোড পাওয়া যায়। সবচেয়ে বাইরে থাকে হচ্ছে সেরাস কোড, তারপরে হচ্ছে থাকে মিউকাস কোড, তারপরে থাকে সাব মিউকাস কোড, সবচেয়ে ভিতরে থাকে হচ্ছে যে মিউকাস কোড। সবচেয়ে ভিতরে মানে সাব মিউকাস কোড, তারপরে থাকবে হচ্ছে মিউকাস কোড, এরপরে থাকবে হচ্ছে যে শোনা যাচ্ছে না, আচ্ছা আমি জোরে বলতেছি, সমস্যা নেই। প্রথমে থাকবে হচ্ছে যে সেরাস কোড, এরপরে থাকবে হচ্ছে যে মাস্কুলার কোড, এরপরে থাকবে হচ্ছে যে মিউকাস কোড, এরপরে সাব মিউকাস কোড, এরপরে থাকবে হচ্ছে মিউকাস কোড। সেরাস কোড বলতে যেটাকে বোঝানো হয় যে বাহিরের যে আবরণ সেটা। তো এটা কি থাকবে যে পেরিটোনিয়াম দিয়ে কভার থাকবে বাহিরের আবরণটা। এরপরে হচ্ছে যে মিউকাস কোড, মাস্কুলার কোডে হচ্ছে 3 ধরনের মাসেল থাকে। আমরা জানি যে হচ্ছে স্টমাকে 3 ধরনের মাসেল থাকে, কী কী, আউটার লঙ্গিচুইনাল মাসেল, মিডল সার্কুলার মাসেল আর ইনার অবলিক মাসেল। তো অবলিক মাসেলটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে শুধুমাত্র স্টমাকেই অবলিক মাসেলটা দেখা যায়। তোমরা জিআইটির অন্যান্য স্ট্রাকচারে দেখবে অবলিক মাসেল নাই, শুধু স্টমাকেই থাকে। তো এই অবলিক মাসেলটা হচ্ছে ইউ শেপ আকৃতির হয় আর কি। তো এটা যে গ্রেটার কার্ভেচার বরাবর যখন থাকে সেই অংশে থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে স্টমাকের গ্রেটার কার্ভেচার, ধরলাম আমরা এটা হচ্ছে লেজার কার্ভেচার, এটা গ্রেটার কার্ভেচার। তো এইভাবে এখানে ইউ শেপ আকৃতি হয়ে গ্রেটার কার্ভেচার বরাবর হচ্ছে যে স্টমাকের এই দিক বরাবর অবলিক মাসেলগুলো থাকে। কিন্তু লেজার কার্ভেচারে কোনো অবলিক মাসেল থাকে না। এই জন্য হচ্ছে যে দেখবা যে তোমরা যখন ভিসেরা হাত দিবা তখন দেখবা যে এইখানে অংশটুকু একটু শক্ত, মানে হাত দিলে বোঝা যাবে একটু শক্ত, আর এই অংশটুকু একটু নরম, এই অংশটুকু একটু চাপা টাইপ, আর এই অংশটুকু একটু মাসেল ফিল করলে বোঝা যায় যে অংশটুকুতে মাসেল আছে, এরকম ফিল হবে। আর এই অংশটুকুতে তেমন করে মাসেল ফিল হবে না। এরপরে হচ্ছে যে সাবমিউকাস কোটের মধ্যে থাকবে হচ্ছে যে ব্লাড সাপ্লাইগুলা, তারপরে হচ্ছে যে নার্ভ বা ভেনাস ড্রেনেজ আমরা বললাম, তারপর লিম্ফেটিক, এগুলো সব থাকবে হচ্ছে সাবমিউকাস কোটের ভিতরে। এরপরে হচ্ছে যে মিউকাস কোট, সেটা হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ। মানে স্টমাক যদি একটা ব্যাগের মতো খাবারের তো ওখানে জমা হয়, তো ওর যে ভিতরের যে জায়গাটা, মানে ব্যাগের মতো যে ব্যাগের স্যাকটার যে কভারিং, ওটাকেই হচ্ছে বলা হয় মিউকাস মেমব্রেন। তো এই মিউকাস মেমব্রেনের হচ্ছে ভিতর থেকে মানে বাইরে থেকে ভিতরের দিকে 3টা স্ট্রাকচার দেখা যায়। প্রথমে থাকা হচ্ছে সারফেস এপিথেলিয়াম। তো এর সারফেস এপিথেলিয়ামটা হচ্ছে কীরকম, যে তোমরা যদি মানে কাটা একটা স্টমাক দেখো তাহলে বোঝা যায় যে এর সারফেস এপিথেলিয়ামে হচ্ছে গ্যাস্ট্রিক পিট দেখা যায়। গ্যাস্ট্রিক পিট জিনিসটা কি, যে কিছু উঁচু সারফেস এপিথেলিয়ামটা কিছু উঁচু হয়ে রিজের মতো সৃষ্টি করে। তো এই জায়গাগুলোতে হচ্ছে গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ডগুলো ওইগুলো থাকে। তো এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো ওপেনিং হওয়ার জন্য একটা ক্ষুদ্র একটা ছিদ্রপথ থাকে, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রিক পিট, যেই দিক দিয়ে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো ওপেন করে। এরপরে থাকে হচ্ছে ল্যামিনা প্রপ্রিয়ায় হচ্ছে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো থাকে আর কি। তো এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হচ্ছে 3 ধরনের আছে, একটা হচ্ছে কার্ডিয়াক গ্ল্যান্ড, একটা হচ্ছে ফান্ডিক গ্ল্যান্ড, আর একটা হচ্ছে যে যেটা ফান্ডাসে থাকে আর কি, সেগুলোকে ফান্ডিক গ্ল্যান্ড বলা হয়। আর বডির দিকে যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলোকে বডির গ্ল্যান্ড বলা হয়। আর যে অংশটুকু পাইলোরাসের দিকে থাকে ওগুলোকে বলা হয় হচ্ছে পাইলোরিক গ্ল্যান্ড। এরপরে হচ্ছে যে স্টমাকের সেল, এই অংশটুকুতে তোমাদের হচ্ছে ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয়, তো অ্যানাটমি বইও আছে, তোমরা একটু শুনে রাখো। যে ফান্ডিক গ্যাস যে থাকে স্টমাকে, সো স্টমাকের ফান্ডিক গ্যাসে 4 ধরনের সেল থাকে।
একটা হচ্ছে যে জাইমোজেনিক সেল বা চিফ সেল, যেখান থেকে হচ্ছে পেপসিনোজেন সিক্রেশন হয়। একটা হচ্ছে অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল, যেখান থেকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সিক্রেশন হয়। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টাল, এই দুটো সিক্রেশন হবে। আর হচ্ছে যে মিউকাস সেল থাকে, ওখান থেকে মিউকাস সেল থেকে কি সিক্রেশন হবে? অবশ্যই মিউকাস সিক্রেশন হবে। আর যেটা হচ্ছে আর্জেন্টাফিন সেল নামক এক ধরনের সেল থাকে, ওখান থেকে গ্যাস্ট্রিন যে হরমোনটা ওইটা সিক্রেশন হয়। তো এর কাজগুলো একটু জেনে রাখো। যে যে চিফ সেল থেকে যে পেপসিনোজেন হরমোনটা ক্ষরণ হবে, পেপসিনোজেন হরমোনের কাজ কি? যে প্রোটিন জাতীয় খাদ্যকে ডাইজেশনে হেল্প করবে। এরপরে হচ্ছে মানে প্রোটিন জাতীয় যেটা হচ্ছে যে ধরো বড় আকারের যে প্রোটিন যেগুলো আমরা খাদ্য হিসেবে খাচ্ছি, সেগুলোকে ডাইজেশন করে ছোট ছোট আকারের যে স্মল প্রোটিন বা হচ্ছে পেপটাইডে পরিণত করবে। এরপরে হচ্ছে যে প্যারাইটাল সেল থেকে হচ্ছে এই সেল ক্ষরণ হবে। এই সেলের কাজ কি? এই সেল হচ্ছে স্টোমাকের ফাংশনের জন্য একটা অ্যাসিডিটি মেনটেন করে, প্লাস এই পেপসিনোজেন হরমোনটা নিষ্ক্রিয় আকৃতি হিসেবে ক্ষরণ হয়। তো এটাকে সক্রিয় পেপসিনে পরিণত করার জন্য এই সেলটা ইম্পর্টেন্ট। এরপরে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ হচ্ছে ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য হেল্প করে। তারপরে হচ্ছে যে ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য হেল্প করে, এটা তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বা, ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য কীভাবে হেল্প করে, কী কী ফাংশন আছে, তারপরে এর অভাবে কী কী অসুখ হয়, এর অভাবে অ্যানিমিয়া হয়, এগুলো বায়োকেমিস্ট্রিতে আছে। এরপরে হচ্ছে মিউকাস সেল থেকে মিউকাস সিক্রেশন হবে। এরপরে হচ্ছে যে আর্জেন্টাফিন সেল থেকে গ্যাস্ট্রিক সিক্রেশন হবে। গ্যাস্ট্রিন হচ্ছে যে একটা হরমোন, আবার এটাকে এনজাইমও বলা যায়। তো গ্যাস্ট্রিন বিভিন্ন বইয়ে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিছে। তো গ্যাস্ট্রিন যে এনজাইম বা হরমোন যেটাই বলো, এর কাজ কি? এর কাজ হচ্ছে যে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হবে, যে পেপসিন কতটুকু ক্ষরণ হবে বা HCl বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটাকে কন্ট্রোল করবে। এই কাজটা করে হচ্ছে আর্জেন্টাফিন সেল, ওখান থেকে গ্যাস্ট্রিন আসবে, ওইটা এই কাজটা করবে। এরপরে থাকবে সবচেয়ে ভিতরের লেয়ার, অর্থাৎ আমরা প্রথমে পড়লাম যে হচ্ছে সেরাস কোট, তার সবচেয়ে বাহিরে। তারপর ছিল হচ্ছে যে মাস্কুলার কোট, যেখানে 3 ধরনের মাসেল ছিল। আউটার হচ্ছে যে লংগিচুইনাল মাসেল, ইনার সার্কুলার মাসেল, আর সবচেয়ে হচ্ছে ভিতরে মিডিলে ছিল হচ্ছে যে সার্কুলার মাসেল, আর সবচেয়ে ভিতরে ছিল হচ্ছে যে অবলিক মাসেল। এরপরে হচ্ছে সাবমিউকাস কোট, যেখানে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই রিলেটেড যে ভেসেলসগুলো ওইগুলো থাকবে। এরপরে থাকবে হচ্ছে যে মিউকাস কোট। তো মিউকাস কোটে আমরা 3টা পার্ট পড়া অলরেডি হয়ে গেল, যে ল্যামিনা প্রপ্রিয়া ছিল, সারফেস এপিথেলিয়াম ছিল। এরপরে যে সবচেয়ে ভিতরের অংশ সেটা হচ্ছে মাস্কুলারিস মিউকোসা। তো হচ্ছে যে মাস্কুলারিস মিউকোসা, এখানে 3 ধরনের মাসেল থাকবে, যে আউটার সার্কুলার মাসেল, মিডিল লংগিচুইনাল মাসেল, আর ইনার সার্কুলার মাসেল। মানে দেখো, সার্কুলার মাসেল, আউটার সার্কুলার মাসেল, ইনার সার্কুলার মাসেল, 2টা সার্কুলার মাসেলের মাঝখানে থাকবে হচ্ছে শুধুমাত্র লংগিচুইনাল মাসেল। এরপর হচ্ছে যে রুগী। তো তোমরা হচ্ছে যে স্টোমাকের যদি কাটা স্টোমাক দেখো, তাহলে দেখবো ওর ভিতরে মানে প্রাচীর বাইরে থেকে স্টোমাকটা দেখতে অনেকটা স্মুথ, না একদম মসৃণ, কিন্তু ভিতরে খাঁচকাটা কিছু অংশ দেখা যায়। যেমন ধরো মানে ওই যে তোমরা চিরুনিতে যেরকম দেখছো না, ছোট ছোট যেরকম মানে খাঁচ থাকে, ওই রকম। তো ওই খাঁজগুলোকে বলা হয় হচ্ছে রুগী। তো রুগীর একটা প্রপার সংজ্ঞা আছে, যে কি, যে সারফেস সিরিজ অফ রিস বা প্রজেকশন প্রডিউসড বাই ফোল্ডিং অফ দ্য ওয়াল অফ দ্য অর্গান। মানে একটা অর্গানের যে ওয়াল, সে ওয়ালগুলো হচ্ছে ফোল্ডিং হয়ে একটা ওয়াল, আমরা যে ধরো স্টোমাকের যে ওয়ালটা, তো ভিতরের দিকে ওয়াল, ওই ওয়ালের যে মাসেলগুলো আর কি, সেই মাসেলগুলো ফোল্ড হয়ে এক ধরনের স্ট্রাকচার সৃষ্টি করে, যেটাকে হচ্ছে রুগী বলা হয়। তো তুমি যখন ভাইভাতে গেলে, প্রফের ভাইভাতে গেলে, তুমি যখন স্যারকে বলবা রুগী, তখন স্যার তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে আর এমন বডিতে কী কী অর্গান আছে যেগুলোতে রুগী দেখা যায়। তো এগুলো হচ্ছে তোমরা এক জায়গায় নোট করে রাখবা, কারণ বিভিন্ন ভিসেরা পড়ার সময় দেখবা যে কোন কোন ভিসেরাতে রুগী থাকে। তো প্রথমে তো স্টমাকে আমরা বললাম যে স্টমাকে রোগী থাকতেছে। এরপরে থাকবে হচ্ছে যে ইউরিনারি ব্লাডার। তো এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি বা ট্রিক্স বলা যায়, যে থলে আকৃতির যে অংশগুলো বা ব্যাগ বা স্যাকলাইক যে হচ্ছে অর্গানগুলো থাকবে বডির, সেই সবগুলো অর্গানে হচ্ছে রুগী দেখা যায় মোটামুটি। যেমন হচ্ছে স্টমাক একটা ব্যাগ লাইক অর্গান, তারপরে হচ্ছে যে ইউরিনারি ব্লাডার ইনসাইডে হচ্ছে রুগী দেখা যায়। সব কিন্তু ভিসেরার ইনসাইডে, আউটসাইডে না। যেমন ইনসাইড অফ দ্য স্টমাকে দেখা যায়, ইনসাইড অফ দ্য ইউরিনারি ব্লাডারে দেখা যাবে, ইনসাইড অফ দ্য গল ব্লাডারে দেখা যাবে, এছাড়া হচ্ছে হার্ট প্যালেটে দেখা যায়।
আর এই যে একটু আগে আমরা বললাম না যে এটা হচ্ছে ধরো আমরা তো মডেল তো নাই, ধরো এটাকে আমরা ধরলাম স্টমাক, হ্যাঁ। তো এই যে এই অংশটুকুকে ধরলাম আমরা গেটার কার্ভেচার, এই পাশে ধরলাম আমরা লেজার কার্ভেচার। তো এই গেটার কার্ভেচার বরাবর তো এই যে এরকম হচ্ছে যে ইউ শেপ করে করে, মানে এই যে এইভাবে ইউ তো বুঝতেছ, মানে এই যে এইভাবে এই প্রকৃতির ইউ শেপ করে হচ্ছে যে অবলিক মাসেল থাকে। তো এই অবলিক মাসেলটা গেটার কার্ভেচার বরাবর থাকে, কিন্তু লেজার কার্ভেচার বরাবর থাকে না। এই জন্য হচ্ছে লেজার কার্ভেচার বরাবর একটা মাসেল উইকনেস তৈরি হয়। তো এই জায়গায় বরাবর কী হয়, যেহেতু আমরা যখন লিকুইড ফুডসগুলো খাই বা স্পাইসি ফুডগুলো খাই, তখন সেগুলো হচ্ছে এই পথটুকু তো মানে এই পথ দিয়ে দ্রুত হচ্ছে লেজার কার্ভেচার বরাবর ডিওডোনাম চলে যায়। তো এই ফলে যে আমরা যে স্পাইসি খাবার খাচ্ছি বা যারা অ্যালকোহল ড্রিঙ্কস করে, তাদের জন্য দেখা যায় যে এই অংশটুকুতে হচ্ছে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। আর এই অংশতে এমনিতে মাসেল কম থাকে। তো এই যে মানে মাসেল কম থাকার কারণে যে এই অংশটুকু একটা ক্যানেলের মতো সৃষ্টি হলো, এটাকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল। তো মানে পরীক্ষাতে প্রফের ভাইভাতে গেলে অনেক সময় রিটেনের জন্য ইম্পর্টেন্ট যে গ্যাস্ট্রিক ক্যানেল জিনিসটা কী বা কোথায় থাকে দেখো বা এর ইম্পর্টেন্স কী। তো ওইখানে যদি আসে তখন তোমরা বলবা যে লেজার কার্ভেচার বরাবর কোনো হচ্ছে বা গ্যাস্ট্রিক ক্যানেলটা কেন হয়, এরকমও কোশ্চেন করে যে লেজার কার্ভেচার বরাবর কোনো অবলিক মাসেল থাকে না। এই জন্য হচ্ছে লেজার কার্ভেচার বরাবর একটা হচ্ছে যে মাসেল উইকনেস সৃষ্টি হয়। এই জন্য এই অংশটুকুকে গ্যাস্ট্রিক ক্যানেল বলা হয়। এর ইম্পর্টেন্স কি, যে গ্যাস্ট্রিক ক্যানেল বরাবর হচ্ছে আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যারা অ্যালকোহল বা অনেক বেশি স্পাইসি ফুড বা স্ট্রিট ফুড খাবে, তাদের এই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর হচ্ছে ভ্যাগোটমি। এই যে একটু আগে আমরা বললাম যে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই বললাম না আমরা স্টমাকের, যে স্টমাকের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা কীভাবে হয়। স্টমাকের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা ছিল হচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে। তো ভেগাস নার্ভের যে ভেগাস নার্ভের অংশটা কী কাজ করলাম আমরা, যে ভেগাস নার্ভের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কি, যে গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে কন্ট্রোল করা। তো সিক্রেটো মোটর আর কি, মানে কি যে ভেগাস নার্ভ হচ্ছে কী করবে, যে খাবার ওখানে আসলে স্টিমুলেট করবে ভেগাস নার্ভটা, যাতে গ্যাস্ট্রিক জুস অনেক বেশি বেশি ক্ষরণ হয়। তো গ্যাস্ট্রিক জুসের কন্টেন্টে আমরা তো জানি যে HCl থাকবে, মিউকাস থাকবে, ইন্টেনসিক ফ্যাক্টর থাকবে। তো HCl এর পরিমাণটা অনেক বেশি থাকে। তো এখন যদি ধরো একজনের আলসার তো হয়েছে, এখন তার যদি গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি ক্ষরণ হয়, তাহলে তার ওই অংশটাকে জ্বালাপোড়া করবে অনেক বেশি। তো এই জন্য যাদের আলসার পেশেন্ট বা যারা অনেক বেশি তীব্র আলসার হয়ে গেছে বা কার্সিনিক হয়েছে, তো তাদের ক্ষেত্রে দেখা করা হয় কি, যে ভেগাস নার্ভটা কেটে ফেলা হয়। তো ভেগাস নার্ভটা কেটে ফেলাকে বলা হয় হচ্ছে ভেগোটমি। তো এটা তিনভাবে করা যায়, একটা হচ্ছে ট্রাঙ্কাল ভ্যাগোটমি, একটা হচ্ছে সিলেক্টিভ ভ্যাগোটমি, একটা হচ্ছে হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। তো ট্রাঙ্কাল ভ্যাগোটমি মানে কি, যে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র যে ভেগাস নার্ভ তো হচ্ছে তোমরা ব্রেনে পড়ছো যে ভেগাস নার্ভ হচ্ছে যে 10 নাম্বার হচ্ছে যে স্পাইনাল নার্ভ, ওইটা হচ্ছে যে আসে স্পাইনাল কর্ড দিয়ে, যখন এসে ওটা হচ্ছে দুই ভাগে ভাগ হয় আর কি, একটা হচ্ছে অ্যান্টিরিয়র ট্রাঙ্ক আর একটা হচ্ছে পোস্টেরিয়র ট্রাঙ্ক। তো এই দুইটা ট্রাঙ্ক যখন কেটে ফেলা হবে, সেটাকে বলা হয় হচ্ছে ভেগোটমি। তো এটা আগে করা হতো, এখন এটা খুব কম করা হয়। এখন টেকনোলজি উন্নতির কারণে সিলেক্টিভ ভ্যাগোটমিটাই বেশি করা হয়, অথবা হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। তো সিলেক্টিভ ভ্যাগোটমিটা কি, যে হেপাটিক আর হচ্ছে যে সিলিয়াক ব্রাঞ্চ অফ দ্য যে আমরা যে পড়লাম যে হচ্ছে নার্ভ সাপ্লাই, ওইখানে আমরা দেখলাম যে হেপাটিক ব্রাঞ্চ ছিল, সিলিয়াক ব্রাঞ্চ ছিল। তো ওইগুলো হচ্ছে কেটে ফেলা হবে। ওইগুলো যদি কেটে ফেলা হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সিলেক্টিভ ভ্যাগোটমি। আর হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি কি, মানে অনেক বেশি সিলেক্টিভ। তো এই সেল সিক্রেশন করতেছে কোন সেলগুলো, প্যারাইটাল সেলগুলো। তো প্যারাইটাল সেলগুলোতে যে নার্ভটুকু সাপ্লাই দেয়, মানে যে অংশের নার্ভ সাপ্লাই হচ্ছে প্যারাইটাল সেলগুলোতে আছে, শুধু ওই নার্ভগুলোকে বেছে বেছে যদি কেটে ফেলা হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। তো এই গেল হচ্ছে ভ্যাগোটমি কথাবার্তা। আর কিছু বাদ গেছে, লিম্ফেটিক ড্রেনেজ একটা কথা বাদছে, সেটা হচ্ছে যে আমরা যে এই যে লিম্ফেটিক ড্রেনেজটাই স্টমাকের বা ব্রেস্টে এত বেশি ইম্পর্টেন্ট কেন, কারণ কি, যে লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে হচ্ছে যে কার্সিনিক বা কার্সিনোমা যেটা আর কি, সেটা হচ্ছে ছড়িয়ে পড়তে পারে। তো আমরা লিম্ফেটিক ড্রেনেজের ক্ষেত্রে কী করা হয়, এর একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। তো কি, যে যদি কোনো ধরো কোনো পার্সনের বা ব্যক্তির হচ্ছে যে স্টমাকে কার্সিনোমা হয়েছে বা ক্যান্সার হয়েছে, তখন তার ট্রিটমেন্টের জন্য আমরা কি করতে পারি। তো তার ট্রিটমেন্টের জন্য হচ্ছে তার যে লিম্ফেটিক ড্রেনেজগুলো আছে, সবগুলা লিম্ফ নোডগুলো রিমুভ করতে হবে। তো লিম্ফ নোডগুলো যদি রিমুভ করা হয়, তার কারণ কি, যে এই লিম্ফ নোডগুলো মানে আমরা যেগুলো স্টমাকের ভেনাস ড্রেনেজে স্টমাকের লিম্ফেটিক ড্রেনেজের লিম্ফ নোডগুলো দেখলাম, সব লিম্ফ নোড আলটিমেটলি কোথায় ড্রেন করতেছে, সিলিয়াক লিম্ফ নোডে। আর সিলিয়াক লিম্ফ নোডটা সবার শেষে যে হচ্ছে থোরাসিক ডাক্টে ড্রেন করতেছে। তো
তো এই থোরাসিক ডাক্ট আমরা তো তোমরা তো জানো যে থোরাসিক ডাক্ট হচ্ছে হোল বডির যে ভেনাস লিম্ফেটিক ড্রেনেজ ওটা হচ্ছে থোরাসিক ডাক্টের মাধ্যমে হয়, শুধুমাত্র রাইট সাইডের যে রাইট আপার লিম্ব আর রাইট আপার পার্ট অফ দ্য বডি, মানে যে থোরাক্স আছে আর হেডের যে রাইট পার্ট, এই অংশটুকুতে হচ্ছে শুধুমাত্র রাইট লিম্ফ এই অংশটুকুতে শুধুমাত্র হচ্ছে যে থোরাসিক ডাক্ট কাজ করে না, বাকি পুরো বডিতে হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ হয় থোরাসিক ডাক্টের মাধ্যমে। তো যদি এখন স্টোমাকের ক্যান্সার হয় তাহলে সেটা থোরাসিক ডাক্টের মাধ্যমে অন্যান্য জায়গায় ছড়ায় যেতে পারে। ভাইয়া ভ্যাগোটমি কেন করা হয়? আচ্ছা, ভ্যাগোটমি করা হয় হচ্ছে যে ভেগাস নার্ভটা কেটে ফেলা হয়। এর কারণ হচ্ছে যে কোনো পার্সনের যদি আলসার হয় তো তাহলে তাদের কি হয় যে হচ্ছে ভেগাস নার্ভের কাজে আমরা পড়লাম না যে ভেগাস নার্ভ থেকে কি করবে, যে সিক্রেটো মোটর হিসেবে কাজ করে, অর্থাৎ যে গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক এইচসিএল এর সিক্রেশনকে বাড়ায় দেবে। তো যদি এখন একজন পার্সনের আলসার হয়েছে, তার যদি এখন এইচসিএল ক্ষরণ বেশি হয় তাহলে কি হবে, যে তার ওইখানে অংশটুকুতে জ্বালাপোড়া করবে, মানে তার প্রবলেম দেখা যাবে, সে অনেক বেশি কষ্ট পাবে। তো এই জন্য হচ্ছে যখন মেডিসিনের মাধ্যমে ঠিক করা যায় না বা অনেক বেশি আলসারেটেড হয়ে যায় তখন হচ্ছে ভ্যাগোটমি করা হয়। ভ্যাগোটমি করা হয় এর কারণ হচ্ছে ওই যে প্যারাইটাল সেলগুলাকে যাতে ডিনার্ভেটেড করা যায়, ডিনার্ভেটেড করার কারণে তাহলে তারা আর এইচসিএল ক্ষরণ করতে পারবে না, তখন তাহলে আর সে যদি খাবার খায় তাহলে আর তার গ্যাস্ট্রিক জুসও অনেক বেশি ক্ষরণ হবে না, সো তখন তার আর কোনো প্রবলেম হবে না এই জন্য। আচ্ছা, যে কোশ্চেন করছে সে মনে হয় বুঝছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আর নিচের দিকে একটু কমেন্ট আসছে, আমি একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, ওই আরেকজন কমেন্ট করছে যে ভাইয়া ভ্যাগোটমি কেন করা হয়। আচ্ছা, যেটা একটু আগেই বললাম যে প্যারাইটাল সেলগুলোকে ডিনার্ভেটেড করার জন্য ভ্যাগোটমি করা হয়, কারণ প্যারাইটাল সেলের যে এইচসিএল ক্ষরণ হচ্ছে ওইটার কারণে যে আলসারেট পার্সন তার অনেক বেশি কষ্ট হয়। তো ওইটাকে ডিনার্ভেটেড করলে, মানে ভ্যাগোটমি করার মানে কি, যে ভেগাস নার্ভটা কেটে ফেলা, তো তখন তার আর এইচসিএল ক্ষরণ হবে না, এই জন্য সে কষ্ট থেকে রিলিফ পাবে এই। আর আচ্ছা, তোমাদের কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হলে একটু বলো, আমার লেকচার প্রায় শেষ। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে জিজ্ঞেস করো, বা কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করো। আচ্ছা, সবাইকে অনেকক্ষণ ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই ক্লাস করার জন্য। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে এটা সেভ হয়ে থাকবে, এটাতে যদি কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে দিয়ে রেখো, আমি পরে দেখে তার রিপ্লাই হচ্ছে কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা তোমরা পরবর্তীতে যদি অন্য কোনো কিছু জানতে চাও এই কমেন্টে বলবো, আমাদের মেন্টরদেরকে জানাও, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সমস্যা হলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আর আমাদের স্টমাকের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সাইনাস রিদম অনলাইন স্কুল, তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে চ্যানেলটা, বা আমরা এখানে যারা কমেন্ট করছে তাদেরকে লিঙ্ক দিয়ে দিব, যাতে তোমরা ফিচারটা দেখতে পারো। ফিচারটা দেখলে তোমাদের পড়াটা আরও ক্লিয়ার হবে। আর হচ্ছে তোমরা, মানে এখন আমি একটু রিটেন নিয়ে কথা বলি, যে তোমরা তো সব কিছুই পড়বা, তবে কিছু কিছু জিনিস কখনো, যেমন স্টমাক থেকে স্টমাকের ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাই, তারপর লিম্ফ্যাটিক ড্রেনেজ, স্টমাক বেড, তারপরে হচ্ছে যে স্টমাকের যে গ্যাস্ট্রিক ক্যানেল আছে, এই বিষয়গুলো হচ্ছে রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একজন কোশ্চেন করছে রিটেনের জন্য কী কী করতে হবে, এই বিষয়গুলো মানে তোমরা ওভারঅল ভিসারের জন্য যা পড়বা রিটেনের জন্য ওইটুকু পড়লেই হবে, তেমন এক্সট্রা কিছু পড়া লাগে না। তো তোমরা হয়তো সবাই কম বেশি গাইড বই পড়ো, গাইড বোর্ডে দেখবা যে যার যার বোর্ডে যেসব কোশ্চেনগুলো আছে, তো সেই সব কোশ্চেনগুলো মাস্ট তো পড়বা। আর অ্যানাটমি হচ্ছে শুধু, মানে শুধু যে বোর্ডের কোশ্চেন পড়লে হয় না আর কি, তোমার ভিসেরা পড়তে হবে পুরোটাই ওভারঅল, আর তোমাকে তো ভাইবাও দিতে হবে, এর জন্য পুরোটা পড়া লাগবে। লিম্ফেটিক ড্রেনেজটা কীভাবে পড়বো? লিম্ফেটিক ড্রেনেজ তো আমি দেখাই দিলাম। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, সমস্যা নেই।
দাঁড়াও আমি ক্যামেরা অন করে আমি দেখাই দিচ্ছি লিম্ফেটিক ড্রেনেজ। একজন একজন লিম্ফেটিক ড্রেনেজ দেখতে চাচ্ছে, তো আমি ক্যামেরা অন করে দেখাচ্ছি। ধরো এটা একটা স্টমাকের, তো এটা তো হচ্ছে আমার কাছে যেহেতু ফিসেরা বা মডেল কিছু নেই, আমি একটা ফিগার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে যে স্টমাকের কার্ডিয়াক অরিফিস। তো এই কার্ডিয়াক অরিফিস থেকে শুরু করে আমরা একটা হরাইজন্টাল লাইন টানি। তো এই হরাইজন্টাল লাইন টানার পরে এই হরাইজন্টাল লাইন থেকে দেখো যে লেফট সাইডে যে বড় অংশ, এই কার্ডিয়াক অরিফিসের নিকটবর্তী যে অংশ বা কাছাকাছি অংশ, এখানকার লিম্ফেটিক ড্রেনেজটা যাবে হচ্ছে প্যারাকার্ডিয়াক লিম্ফ নোডে। প্যারাকার্ডিয়াক কেন? কারণ এখানে হার্টটার কাছাকাছি থাকে, এই জন্য আর কার্ডিয়াক অরিফিস, এই জন্য এই অংশটুকু লিম্ফ নোডের নাম দেওয়া হচ্ছে প্যারাকার্ডিয়াক লিম্ফ নোড। এরপরে এই বড় অংশটুকু লিম্ফ নোড সবটুকুতে যাচ্ছে হচ্ছে প্যানক্রিয়াটিক ও স্প্লেনিক লিম্ফ নোড। আমরা স্টমাক বেডে কি দেখলাম, যে স্টমাকের পিছনে ছিল প্যানক্রিয়াসের অ্যান্টেরিয়র সারফেস, স্প্লেনিক গ্যাস্ট্রিক সারফেস ছিল। তো এই জন্য এই প্যানক্রিয়াটিক ও স্প্লেনিক লিম্ফ নোডে হচ্ছে এটার নামকরণ করা হচ্ছে প্যানক্রিয়াটিক ও স্প্লেনিক লিম্ফ নোড। এরপরে দেখো হচ্ছে এই পাশে শুধু দুইটাই আসছে এই হরাইজন্টাল লাইনে। এই পাশে দেখো হরাইজন্টাল লাইনে রাইট সাইডে দেখো এখানে হচ্ছে যে ওপরের দিকে হচ্ছে যে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড। লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডটি এই যে ওপরের দিকে লেফট সাইডে তোমরা এইভাবে বলবা যে লেফট টু দ্য হরাইজন্টাল লাইন ড্রেন্স মেইনলি ইন্টু লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড। এরপরে বলবা হচ্ছে যে পাইলোরিক পার্ট। যে পাইলোরিক পার্টের লিম্ফেটিক ড্রেনেজটা হয় হচ্ছে 3 ধরনের লিম্ফ নোডে যায়। একটা কি যে হেপাটিক লিম্ফ নোড, একটা হচ্ছে যে পাইলোরিক লিম্ফ নোড, আর একটা হচ্ছে যে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড। এবং যে নিচের অংশটুকু, এই যে হরাইজন্টাল লাইনের রাইট সাইডের নিচের অংশটুকু, এটা যায় হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড লিম্ফ নোডে। দেখো এখানে কিন্তু কোনো লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড লিম্ফ নোড নেই। আবার হচ্ছে যে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোড আছে, কিন্তু রাইট গ্যাস্ট্রিক লিম্ফ নোড একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড। তো তোমরা লেখার ক্ষেত্রে বা এমসিকিউতে যদি আসে, তোমরা দেখার ক্ষেত্রে তো দেখে শুনে অ্যান্সারগুলো পূরণ করবে। আর দেখো একটাতে হচ্ছে শুধু লেফট গ্যাস্ট্রিক, একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক এপিপ্লয়েড। এই বিষয়গুলো এমসিকিউতে পূরণ করার সময় একটু খেয়াল রেখে পূরণ করবে। আচ্ছা, আর কোথাও কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে একটু বলো, আমাকে জানাও। তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। তোমাদের কারো আর কোনো কোশ্চেন আছে থাকলে বলো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, কারো মনে হচ্ছে কোনো কোশ্চিন নাই, তো তোমরা মোটামুটি সবাই বুঝছো। তোমাদের তো আগে থেকে সবার সব কিছু পড়াই ছিল, এটা জাস্ট একটা ওভারভিউ ক্লাস ছিল প্রফের ওপরে। তো এরপরেও যদি কারো কোনো টপিক্স বা শুধু স্টমাক না, যে কোনো বিষয়ে যদি সমস্যা হয়, আমাদের গ্রুপের মেন্টরদেরকে তোমরা নক দিলে বা আমাদের যে অ্যাডমিন ভাইয়া আছে, ভাইয়াকে নক দিলে তোমরা হচ্ছে ভাইয়া তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে, বা আমরা যারা পার্সোনালি যতটুকু পারি আমরাও চেষ্টা করব। তো তোমাদের শুধু পড়াশোনা রিলেটেড, ফার্স্ট প্রফ রিলেটেড বা অ্যানাটমি না, অন্যান্য সাবজেক্টে যদি সমস্যা তোমরা বলতে পারো, আমরা যে যতটুকু পারি সমাধান করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে সবাইকে, আচ্ছা আচ্ছা তাহলে আমি লেকচারটা শেষ করি এখানে, হ্যাঁ। আচ্ছা, তো সবাইকে শুভরাত্রি, আমি এখানেই শেষ করতেছি।